হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার প্রথম ব্লগ সাভার বিরুলিয়া জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে বাংলাদেশের অনেক জমিদার ছিল, প্রায় ৩৫০০ মতন জমিদার ছিল। তো তার মধ্যেই একটি জমিদার বাড়ি হচ্ছে সাভার বিরুলিয়ায় অবস্থিত। জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়ি আসলে আজকে ঘুরতে আসার অন্যতম কারণ হচ্ছে যে আমি যেখানে বর্তমানে আমি রয়েছি বিরুলিয়া উপজেলায়, এখানে জমিদার বাড়ি রয়েছে। তো এত কাছে একটি পুরাকীর্তি বা প্রাচীন স্থাপত্য থাকার পরও যদি এটাকে উপভোগ করার জন্য আমার আসতে কষ্ট হয়, তাহলে এটা আমার অলসতা ছাড়া আর কিছুই না। আর এই উপভোগটাকেই আপনাদের সাথে তুলে ধরাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তাছাড়াও আমার নিজের ব্যক্তিগত ঘোরাঘুরি করার কিছু অভ্যাস রয়েছে। আর আমি চেষ্টা করি নিজের জীবনের যতটুক সময় পারি ঘোরার জন্য। ঘুরলে আসলে অনেক কিছু শিখা যায় ভ্রমণের থেকে। আমার ওয়াইফ এবং আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আমি আজকে বিরুলিয়া উপজেলায় ঘুরতে চলে এসেছি, বিরুলিয়া গ্রামে। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই সনাতন ধর্মাবলম্বী। তো বাংলাদেশের ৫ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সকলেই মনে করে যে সকলে না আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা মনে করে যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের খুব অত্যাচার করা হচ্ছে, তাদের তারা খুব খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার পর্যালোচনায় আমি দেখি যে সনাতন ধর্মাবলম্বীদের আসলে কোনো সমস্যাই হচ্ছে না। তারা খুব স্বাধীন, সুষ্ঠু এবং সুস্থভাবে অবস্থান করতেছে নিজ নিজ স্থানে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে গরুর মল থেকে জ্বালানি উৎপাদন করার জন্য তাদের সংরক্ষণ করা হচ্ছে। নদীর এপার থেকে ওই পারে যাতায়াতের জন্য এখানে নৌকার ব্যবস্থা রয়েছে। এই নৌকা কিন্তু এখনো স্থানীয় গ্রামবাসীরা ব্যবহার করে। যদিও ব্রিজ রয়েছে বিরুলিয়া ব্রিজের পাশাপাশিও এখনো স্থানীয় লোকজন, গ্রামের লোকজন তারা নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করে, যদিও তা যান্ত্রিকভাবে পরিচালিত ডিজেল ইঞ্জিন দ্বারা। এখানে বড় নৌযান থামানোর জন্য ব্যবস্থা রয়েছে, নোঙর করার জন্য ব্যবস্থা রয়েছে। বালু বোঝাই যে বড় বড় নৌযানগুলো রয়েছে তা এখান দিয়ে যাতায়াত করে এবং ড্রেজিং এর সময়ও এই জায়গাগুলোতে তারা অনেক সময় দাঁড়ায় এখান থেকে হচ্ছে লোডিং আনলোডিং করে। এখানে কি সুন্দর পরিবেশ। এখানে কিন্তু কবরস্থান, তার পাশাপাশি রয়েছে শ্মশান, আরো অনেকগুলো মন্দির রয়েছে। আমরা মন্দিরের দিকে যাচ্ছি, ওই পাশে শ্মশানও রয়েছে। তো বিকেলের এই সময়কে উপভোগ করার জন্য এরকম সুন্দর একটি পরিবেশ যথেষ্ট। এখানে বাংলাদেশ নৌ পরিবহন কর্পোরেশন থেকে জায়গা চিহ্নিত করা হয়েছে, তার পিলার। নদীর এই পার উপভোগ করার জন্য বিকেলের এই সময় সবচেয়ে উৎকৃষ্ট। এর পাড়ে এখনো কি সুন্দর নৌকাগুলো রয়েছে। এই নৌকার পাশাপাশি এখন যেহেতু বিকেলের সময়, সকলে তার মানে যারা মাঠে কাজ করতেছিল এবং যারা হচ্ছে সারাদিন অন্যান্য কর্মেতে ছিল, তারা তাদের কর্মকাণ্ড শেষ করে সকলে তার নিজ নিজ বাড়িতে আবার চলে যাচ্ছে। এই দৃশ্য আসলে একমাত্র গ্রামীণ পরিবেশ ছাড়া আর কোথাও দেখা যায় না। আরেকটা সুন্দর একটা জিনিস দেখলাম, কবরস্থানের দেওয়ালে কি সুন্দর করে কিছু নীতিবাক্য লেখা। এই নীতিবাক্যগুলো কিন্তু আসলেও জীবনের দিক নির্দেশনার জন্য খুব জরুরি। আসলে আমরা স্কুল কলেজে থেকে অনেক কিছু শিখি, কিন্তু কি শিখি আর কি শিখি না তা নিয়ে অনেক সময় দ্বিধায় থাকি। কিন্তু স্কুলের দেওয়াল বা কবরস্থানের যে দেওয়ালগুলোর মধ্যে যে নীতিবাক্যগুলো লেখা থাকে, সেগুলোর থেকে আমার মনে হয় অনেক কিছু শিখার আছে। এখানে দেখেন, এখানে আমরা কারেন্ট জালের উপস্থিতি পাইলাম। কারেন্ট জাল দিয়ে মাছ আহরণ করা আসলে উচিত না, কিন্তু কে শুনে কার কথা। আইন তো শুধু হচ্ছে দুর্বলদের শাসন করার জন্য। এই জিনিসটা আমি যখন থেকে শিখতে পারছি বা যখন থেকে আমি জানতে পারছি, তখন থেকে আসলে আইনের উপরে শ্রদ্ধা বা আইনের উপরে ভক্তি, এই বিষয়গুলো আমার মন থেকে আসলে উঠে গেছে বলা যাবে না। তাহলে তো আমি নিজে আসলে
বেআইনি কাজ করতে উদ্বুদ্ধ হয়ে যাব, কিন্তু আইনের উপর থেকে মানে শ্রদ্ধাটা আগের মতো নেই, এটা আমি বলতে বাধ্য। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এটা হচ্ছে নদীর পাড়ের গ্রামীণ রাস্তা। নদীর পাড়ের গ্রামীণ রাস্তা এত সুন্দর, কিন্তু এত সুন্দর কিন্তু সবসময় থাকে না। বর্ষাকালে নদীর পাড়ের গ্রামীণ রাস্তাগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায়। যারা এই গ্রামের বাসিন্দা তাদের জন্য স্বাভাবিকই থাকে, কিন্তু আমরা যারা হঠাৎ করে গ্রামে ঘুরতে যাই বা গ্রামের এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে যাই, তাদের জন্য ভয়ঙ্করই হয়ে যায়। তো আমি নদীর পাড়ে খুঁজতেছিলাম যে এখানে কি কোনো মাছ বা হচ্ছে সাপ বা অন্য কোনো প্রাণীর মরদেহ পাওয়া যায় কিনা। তো এই যে আমার হচ্ছে ছেলে নতুন নতুন হাঁটা শিখছে, তো তার জন্য তো খুব আনন্দের একটা বিষয় যে সে এখানে ঘুরতে আসছে। আসলে আমিও যখন হয়তো বা ওর মতন ছোট ছিলাম, আমি জানি না, আমার স্মরণ নাই, ওর মতন যখন ছোট ছিলাম আমি ওইগুলোকে আনন্দ করতাম। আমি এখনও আসলে খুব পশ বা খুব ওই দৃষ্টিনন্দন জায়গা বলতে আমার কাছে গ্রামীণ পরিবেশ বা একদম প্রাকৃতিক দৃশ্যগুলোই আমার কাছে সব থেকে দৃষ্টিনন্দন মনে হয়, সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি বা তার থেকেও অনেক বিলাসবহুল জায়গা আমার কাছে খুব একটা ভাল লাগে না। হ্যাঁ, ওগুলো অনেক দৃষ্টিনন্দন, ওগুলো অনেক বিলাসবহুল জায়গা, বাট আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যকেই আমি সব সময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিরুলিয়া গ্রামের পুরাতন বটগাছ এর স্থানে। তো আমি তো প্রথমে মনে করেছিলাম এটা শুধুমাত্র বটগাছেরই জায়গা, কিন্তু পরবর্তীতে আমি যখন এখানে যাওয়ার পরবর্তীতে আমি বুঝতে পারি যে এটা বটগাছ, তার পাশাপাশি এখানে একটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির রয়েছে। দেখেন, জমিদার বাড়ির যে স্থাপনা ছিল তার স্থাপনার একটি অংশই কিন্তু হচ্ছে এই বটগাছ এবং এই মন্দির। এই যে আপনারা দেওয়ালের ভাঙা অংশগুলো দেখতেছেন, এগুলো কিন্তু প্রাচীন পুরাকীর্তি বলা যায়, কারণ এগুলো কিন্তু হচ্ছে রজনীকান্ত ঘোষ ওই তার সমসাময়িক সময়েই এই স্থাপনাগুলো করা হয়েছিল। যদিও এই স্থাপনাগুলোর এখন কোনো সংরক্ষণ বা এগুলোর কোনো প্রকারের রক্ষণাবেক্ষণ করা হয় না। বাংলাদেশে পুরাকীর্ত বিভাগ বা যারা হচ্ছে এই মন্ত্রণালয় রয়েছে বা এই বিষয়গুলো দেখাশোনা করে, তারা সরকারি চাকরিগুলো অধিগ্রহণ করে বা দখল করে বসে আছে। তাদের কাজ করার জন্য শুধুমাত্র তারা টেন্ডার পাস করবে, দলীয় ব্যবস্থার আওতায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেবে, তাদের বেতন বৃদ্ধি বিভিন্ন কিছু করবে, কিন্তু তারা কাজের কাজ কি করে এটা এই দুনিয়ায় তাদের হিসাব দেওয়া লাগবে না। অবশ্যই হিসাব দেওয়া লাগবে না, এবং আগামী দুনিয়ায় বা পরকালে তাদের হিসাব দেওয়া লাগবে। তো চলে আসলাম আমরা হচ্ছে শ্মশান এরিয়ায়। শ্মশান এরিয়া, কবরস্থান, শ্মশান এরিয়া, এগুলা আমার মানে ভ্রমণ পিপাসু হিসাবে এগুলার বিষয়ে আমার একটু আগ্রহ রয়েছে। এখানে দেখেন একটি হিন্দু ধর্মাবলম্বী লোক মানুষকে হচ্ছে মানে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছে। দেখেন এখানে তারা কলসি এবং কলসির সামনে তাদের ধর্মীয় যে বই সেটা কিন্তু রেখে দিয়েছে। এটা হইতে পারে কোনো হিন্দু ধর্মাবলম্বী লোকের মাটি চাপা দেওয়া হয়েছে তাদের নিয়ম অনুসারে। আমি সঠিক জানি না, যে কারণে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তো শ্মশান বা কবরস্থান, এই বিষয়গুলো আসলে মানুষকে তার বাস্তবতা এবং তার ভবিষ্যৎ এবং তার অতীতকে একসাথে মনে করে দিতে বাধ্য। তো এই শ্মশান কিন্তু হচ্ছে সরকারি প্রণোদনায় প্রস্তুত করা হয়েছে, এটা ভালো। তো বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকার কাজ করে, যেরকমভাবে মুসলমান ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের লোকজনদের জন্য যেভাবে কাজ করা হয়। আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসছি, এখানে ঘুরে ঘুরে দেখতেছি। অনেকেই আসলে এই বিষয়গুলোকে অন্যভাবে দেখে, যে কম বয়স্ক শিশু বা মেয়েদের নিয়ে মন্দির অথবা শ্মশান বা কবরস্থানে যাওয়া উচিত না। আমি কিছু ক্ষেত্রে এই বিষয়গুলোকে মানি, আবার কিছু ক্ষেত্রে ওইভাবে মানার চেষ্টা করি না। কারণ হচ্ছে ভালো খারাপ তো সব জায়গায় আছে, তারপরও নিজের মধ্যে নিজের সীমাবদ্ধ থাকতে হবে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে, আবার উপভোগও করতে হবে, তার থেকে শিক্ষাও গ্রহণ করতে হবে। এই তো তো আমি 4-5টা ঘুরে ঘুরে দেখলাম, এবং আমার মেয়ে এবং ছেলে এবং আমার ওয়াইফ, তা আমরা সবাই মিলে একত্রে ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখার চেষ্টা করলাম।
আমার এটি প্রথম ব্লগ, তো হয়তোবা আমার উপস্থাপনগুলা সুন্দর হবে না। তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো উপস্থাপনগত বিষয় নিয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনাদের গাইডলাইন দিবেন। আপনাদের গাইডলাইন ছাড়া আসলে আমার এই পথকে মসৃণ করা বা আমার এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এখানে আমার মেয়ে খুব আসলে আনন্দিত বা আশ্চর্য যে এখানে এত সুন্দর একটি পুরাকীর্ত বা হচ্ছে এই মন্দির এইভাবে ভাঙা কেন। আবার আনন্দিত হচ্ছে এই প্রেক্ষাপটে যে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি। আসলে আমি যেভাবে উপভোগ করার চেষ্টা করতেছি, আমার মেয়ে এবং আমার বউ একইভাবে উপভোগ করার চেষ্টা করতেছে। তো এই জন্যই আমি খুশি যে তাদেরকে নিয়ে ঘুরতে আসা আমার সার্থকতা। তো আমরা এখন শ্মশান এরিয়ার দিকে চলে যাব। তো আমি প্রথমেই যেটা আপনাদের বলেছিলাম যে এখানে যে শ্মশানটি রয়েছে, এই শ্মশানটি কিন্তু সরকারি অর্থায়নে হয়েছে। তো তারই একটি মাইল ফলক আমি দেখার জন্য এখানে চলে আসলাম। তো শ্মশানের উপরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু শ্মশানের উপরে গেলাম না। কারণ হচ্ছে যেহেতু আমি একজন ইসলাম ধর্ম অবলম্বী, তো আমার শ্মশানে না যাওয়াই ভালো। হয়তো বা সনাতন ধর্ম অবলম্বী তাদের কিছু সমস্যা হতে পারে। আমার ধর্মীয়ভাবে কোনো সমস্যা নেই বা আমার ব্যক্তিগত কোনো অনিচ্ছা নাই। তারপরও আমি চাই না যে অন্য কারো ধর্মে কোনোভাবে আঘাত লাগুক বা অন্য কারো ধর্ম অবলম্বীর কোনো সমস্যা হোক। এই জন্য আমি কোনো মন্দির বা কোনো ধর্মীয় স্থাপনায় ওই ধর্মাবলম্বী লোকদের অনুমতি ব্যতীত প্রবেশ করা সমর্থন করি না। তারপরও আমি যতটুকু পারি তাদের কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করেছি। তো হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন। জানার ইচ্ছার থেকেই আসলে এত কিছু করা, আর জানানোর ইচ্ছাও রয়েছে, তাও একটি বিষয়। আসলে ভিডিও বা হচ্ছে ব্লগিং এটা আপনার মনের ভাব প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম, যেই কারণেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। আমি ভিডিও বা ব্লগিং করার জন্য অনেকটাই চেষ্টা করেছি, জানি না পারতেছি কি না বা পারবো কি না। এখানে আসলে সৃষ্টিকর্তার ইচ্ছাই সর্বশেষ। যদি সৃষ্টিকর্তা চায় এই সেক্টর বা এই ইন্ডাস্ট্রির মধ্যে আগানোর কোনো আমার সৌভাগ্য থাকে তাহলে অবশ্যই পারবো, আর তা না হলে হয়তো বা এই ক্ষুদ্র প্রয়াসই শেষ। বাদ বাকিটা আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ ভালো জানে। তো আমাদের এই ঘোরাঘুরির এই পর্যায়ে এখানেই আসলে এখান থেকে আমরা আসলে রিটার্ন যাচ্ছি। এখান থেকে আমরা রিটার্ন যাওয়ার সময় আমাদের যেই জায়গাগুলা পূর্বে আমরা দেখে এসেছি সেই জায়গাগুলো আরেকবার আমরা পুনরায় পরিদর্শন করে আমরা আমাদের বাড়িতে চলে যাব, গন্তব্যে চলে যাব। তো এখানে ঘুরতে এসে আমার যা উপলব্ধি হলো যে শতবর্ষ পুরনো বটবৃক্ষ, তারপরে হচ্ছে যে এই যে এখনও বিরুলিয়ার গ্রামে যে গরুর মল থেকে যে জ্বালানি উৎপাদন করার যে একটি ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থার থেকে আসলে এই মানুষকে আসলে অনেক সময় মানুষ অনেকভাবেই নিন্দায় বা হচ্ছে যে মানুষকে অবহেলা করে। কিন্তু আমরা বর্তমানে কি করতেছি, আমাদের দেশে নিজস্ব গ্যাস থাকার পরবর্তীতেও আমরা সিলিন্ডারের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা যাকে এলপিজি বলা হয় সেগুলা ব্যবহার করতেছি বাইরের অন্য দেশ থেকে আমদানি করে, এবং তার কারণে আমাদের নিজেদের দৈনিক যে ব্যয় তাকে আমরা বহুগুণে বাড়ায় দিতেছি এবং আমাদের দেশের সম্পদকে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারতেছি না। এখানে আমাদের সরকার বিভিন্নভাবে আমাদের বিভিন্ন রকম আইন, উপদেশ, আদেশ এর মাধ্যমে সীমাবদ্ধ রাখতেছে। আমি যেহেতু হিন্দুদের শ্মশানে গিয়েছি, তো চেষ্টা করছিলাম যে কবরস্থানে একটু যাব। তো কবরস্থানের এখানে যাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা আসলে খুবই বাজে, প্রচণ্ড বাজে, অনেক বাজে। মানে আমি যদি আরও কিছু শব্দ দিয়ে প্রকাশ করতে পারতাম তাইলেও ভালো লাগতো। আসলে খুলেই বলি যে এখানে আসলে বিরুলিয়ার এই যে আমরা যে জায়গাটা এখন ঘুরতে আসছি, এই জায়গাটা মূলত হচ্ছে
মাদক বেচাকিনা করার হটস্পট। তো এখানে পাশেই যে বিভিন্ন ভার্সিটি রয়েছে বা স্থানীয় লোকজন বা ঢাকার পার্শ্ববর্তী মানে ঢাকার থেকে লোকজন এখানে মাদক সেবন করার জন্য আসে। আমি এখানে কয়েকটা জায়গায় ফেন্সিডিলের বোতল দেখছি, তারপর হচ্ছে মাদক বেচা কিনার একদম খুব কাছে থেকে দেখছি। যদিও জানি না আমার এই ভিডিও প্রকাশ করার পরবর্তীতে এটা নিয়ে আমার উপরে কোনো আক্ষেপ বা কোনো প্রকার অভিযোগ আসে কি না, কিন্তু আমি যেটা দেখছি এটাই আমি বলবো। এই জন্যই আমি বললাম যে ভিডিও হচ্ছে মনের ভাব প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম। আর আমরা জাতিগতভাবে যতই দুর্বল জাতি হয়ে থাকি, আমরা কিন্তু প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে। এটা আমি বাংলাদেশের অনেকগুলো জেলা ঘুরছি বা আমি আমার কর্মক্ষেত্রের সুবাদে আমি অনেকগুলো জায়গায় যাওয়ার কারণে আমি বুঝতে পারছি জিনিসটা। আমরা প্রযুক্তিগতভাবে আমরা বাঙালি জাতি অনেকটাই এগিয়ে। আমরা মানে টোটালি পশ্চিমা কালচার ফলো করি, এর সাথে সাথে কিন্তু আমরা পশ্চিমা যে প্রযুক্তিগুলো রয়েছে এগুলার অনেকটাই আমরা হাতের নাগালে আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ, কিছু কিছু এখনও গ্যাপ আছে, কিন্তু ওই গ্যাপগুলো কিন্তু বড় আকারের গ্যাপ না। তো আমরা এখন আমার এই ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের বাড়িতে চলে যাওয়ার জন্য এখন আমরা আসলে গাড়ির দিকে অগ্রসর হচ্ছি। তো এই আর কি, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্রমণ সংক্রান্ত ব্লগ নিয়ে। ধন্যবাদ, সকলের দোয়া প্রার্থী। আসসালাম আলাইকুম, সকলের দোয়া প্রার্থী।